এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা লীলা রয় ম্যাডামের যে WBPSC ক্লার্কশিপের প্র্যাকটিস সেট বই রয়েছে তার সেট নাম্বার 2 তে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আজকে আমরা সলভ করব। এর আগেও আমরা একটা পার্ট 1 এ ফার্স্ট সেটের অঙ্কগুলি সলভ করেছি। যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখবে। আজকের ক্লাসটি তোমরা আজকে ফলো করতে থাকো, দেখো কি কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক কি বলেছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত যার একটি উৎপাদক 123। তার মানে আমাকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে যার একটি উৎপাদক 123। একটি উৎপাদক 123 মানে হলো যে সংখ্যাটা আমরা বের করব সেটা 123 দ্বারা বিভাজ্য হবে। আসলে অঙ্কটা হলো এইটা। এই টাইপের অঙ্ক থাকলে একটা প্রসিডিওর রয়েছে, তোমরা তো আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখে নেব, একটা 1 4টা 0, তারপর এইভাবে ভাগ করে বের করব। এছাড়াও আরেকটা প্রসিডিওর আমরা করতে পারি, সেটা হলো অপশন টেস্ট প্রসিডিওর। অপশন টেস্ট প্রসিডিওরটা আগে টেস্ট করে দেখি ব্যাপারটা কি হয়। দেখো কি দিয়ে ভাগ করতে হবে, 123 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এখানে যেই সংখ্যাটাই হবে 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হবে এবং কি সেটাকে 123 দ্বারা বিভাজ্য দিতে হবে। তাহলে 123 দ্বারা বিভাজ্যতা তোমার রুল জানতে হবে। এছাড়াও তোমরা লক্ষ্য করো দেখি 123 এর ডিজিটগুলি যোগ করলে কত হয়, 3 2 5 1 কত 6, ডিজিটগুলো যোগ করলে আমরা 6 পেলাম। তার মানে কি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্যের রুল কি, 3 দ্বারা বিভাজ্যের রুল হলো কি, কোনো একটা সংখ্যার ডিজিটগুলোকে যোগ করব, সেই যোগ করে যে সামটা বেরোবে সেটা যদি 3 দ্বারা ভাগ করলে মেলে তবে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। আমি যে সেই ডিজিটগুলো যোগ করলাম 123 এ, 3 দিয়ে 5 যোগ করলে আমার 6 হলো, তাই 6 কে আমরা দেখলাম 3 দ্বারা ভাগ করলে মেলে। তার মানে বোঝা যাচ্ছে যে 123 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তার মানে বোঝা গেল 5 এর একটি ক্ষুদ্রতম একটি, এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম এমন একটা সংখ্যা হবে যেটা অবশ্যই কি 3 দ্বারা তো ভাগ হবেই, কনফার্ম। একটুখানি চেক করে দেখি। দেখো প্রথম সংখ্যাটা কি রয়েছে, 7 3 10 আর 1 যোগ করলে কত হয় 11। 11 কি 3 দ্বারা ভাগ করলে মেলে না, এমনি আউট, তোমাকে আর অঙ্ক করারই দরকার নেই। নেক্সট একটা চেক করো, 8 6 14 আর 1 কত 15। 15 3 দ্বারা ভাগ করলে মেলে, তার মানে এটা আমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি 100% ভাবে বলতে পারবো না যেটা হবে কিনা। নেক্সটটা দেখি, 8 1 2, তাহলে 10 হলো। সাম করে দেখো, সামটা কি 10 কে 3 দ্বারা ভাগ করলে মেলে না, এটা তো এমনি হবে না, আউট হয়ে গেল। একই রকম এই লাস্টেরটা 6 3 9 কে 10, এটাও 10 হলো। সাম করে দেখো 3 দ্বারা ভাগ করলে এটা কি মিলবে না, তার মানে এটাও আউট। দেখা গেল তার মানে কি একটা সংখ্যা আমি পেলাম যার ডিজিটের সাম 15, আর ডিজিটের সাম 15 হওয়া মানে বোঝা গেল 10086 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর কোনো একটা সংখ্যা এরকম পেলাম না, তার মানে বোঝা গেল এই সংখ্যাটা 123 দ্বারাই কি হবে, বিভাজ্য হবে। যদি অন্য একটা সংখ্যা পেতাম যেটা 3 দ্বারা বিভাজ্য, তখন তোমাকে চেক করে ভালো করে দেখতে হতো। দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগু 4 গুণ, লসাগু এবং গসাগুর যোগফল 125 এবং একটি সংখ্যা 100 হলে অপর সংখ্যাটি কত। দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগু 4 গুণ। আচ্ছা, দুটি সংখ্যার লসাগু গসাগুর 4 গুণ লিখে নিলাম। তারপরে বলা রয়েছে লসাগু আর গসাগু যোগ করলে অ্যান্সার দাঁড়ায় 125 এবং একটি সংখ্যা দেওয়া রয়েছে 100, তাহলে বের করতে বলছে অপর সংখ্যাটা কত, অপর সংখ্যা বিট হলো, তার মান বের করতে বলেছে। লসাগু গসাগু রিলেটেড সবচেয়ে জনপ্রিয় ফর্মুলা রয়েছে কি, এটা হলো লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। এই কনসেপ্ট দিয়েই আমরা এই অঙ্কটা করব। তাহলে দেখো ফার্স্ট কন্ডিশনের মধ্যে দেওয়া রয়েছে লসাগু ইকুয়াল টু গসাগু ইনটু 4, সেকেন্ড কন্ডিশনে দেওয়া রয়েছে লসাগু আর গসাগুর যোগফল 125। তাহলে প্রথম দুটো কন্ডিশন যদি আমরা সলভ করে এখান থেকে লসাগু আর গসাগুর মানটাকে বের করে নিই, তাহলে 2 নম্বর ইকুয়েশনে আমি এল এর জায়গায় বসাতে পারি 4s, বসিয়ে দাও, তাহলে 4s প্লাস s, তাহলে কত হলো 5s, একবারে করলাম, ইকুয়াল টু 125। তাহলে এইচ এর মান কত হবে, 5 পজিশন 125, এইচ এর মান পাওয়া গেল। তাহলে এইচ এর মান যদি 25 হয় তাহলে 1 নম্বর ইকুয়েশনে এইচ এর মান আমরা বসিয়ে দেবো। তাহলে এখান থেকে এল এর মান বের করব, তাহলে এল এর মান হবে 4 পজিশন 100। তাহলে এল এর মানও পেয়ে গেলাম আমরা, এইচ এর মানও পেয়ে গেলাম, এবং একটা সংখ্যার মান আমরা জানি 100। তাহলে অপর সংখ্যার মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখন আমি এই ফর্মুলাটা ইউজ করব সেই বি এর মান নির্ণয় করার জন্য। তাহলে লসাগুর মান বসিয়ে দাও, লসাগুর জায়গায় লসাগুর মান হলো 100, গসাগুর মান কত 25, এর মান 100, আমাদের দরকার বির মান, অপর সংখ্যার মান। 100 100 কাটা চলে গেল, তাহলে বির মান 25, অপশন বি। কয়টা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া রয়েছে, এই টাইপের অঙ্ক থেকে আমরা পেছন থেকে সামনের দিকে যাব। 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1/2 মানে দের ক্যালকুলেশন করতে আমরা দাঁড়াবে হলো 3/2। ভাগ রয়েছে, ভাগ হলে আমরা জানি গুণ দিয়ে উল্টে যায়, তাহলে হবে 2/3। ক্যালকুলেশন করে দাঁড়াবে 3 অক্ষে 3 আর 2 কত 5, তাহলে 5/3 হবে আমাদের সঠিক উত্তর।
অপশন ডি। পরেরটা একটা সিরিজ টাইপের সিম্পলিফিকেশনের অঙ্ক। তাহলে কি দেওয়া রয়েছে 1/1.4 মানে 1 ইন্টু 4 প্লাস 1/4 ইন্টু 7 প্লাস 1/7 ইন্টু 10 প্লাস 1/10 ইন্টু 13 প্লাস 1/13 ইন্টু কত 16। একটু যদি ভালো করে লক্ষ্য করে যে সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ কত রয়েছে 3 করে 3 করে, এই দেখো 3 করে 3 করে গ্যাপ সেম। আরেকটা জিনিস লক্ষ্য করো দেখি, এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 মাইনাস 1/4। তাহলে এই 1 মানে যদি 1/4 করি তাহলে আমাদের ক্যালকুলেশন করে দাঁড়াবে 3/4। একই রকম ভাবে সেকেন্ড পার্টটাকে আমরা লিখি তাহলে সেটাকে আমি যদি লিখি এইভাবে 1/4 মাইনাস 1/7, তাই এটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে কত 1 ক্যালকুলেশন করে দেবে 4 7 কত 28, 7 7 মানে 3/28 দাঁড়াবে। এইখান থেকে কি বোঝা গেল, বোঝা যাচ্ছে যে এই যে প্রত্যেকটা এইভাবে যদি আমরা ভেঙে ভেঙে ক্যালকুলেশন করি 3 উপরে একটা করে এক্সট্রা এসে যাচ্ছে, এটাই হলো আমাদের কি বোঝার ব্যাপার। 3 যদি প্রত্যেকটাতে একই রকম ভাবে আসবে তখন সবগুলোর গ্যাপ কত 3 করে, তার মানে বোঝা যাচ্ছে সবগুলো যদি ক্যালকুলেশনে মাথা আমার 3 3 3 করে আসছে, তার মানে আমি কি করবো এই ক্যালকুলেশন সহজ করার জন্য আমি একটা 3 যেহেতু এক্সট্রা আছে সেটাকে আমি সামনে দিয়ে দেবো। তাহলে কি লিখে দিলাম 1/3। তারপরে আরেকটা জিনিস লক্ষ্য করার ব্যাপার, দেখো তো এইভাবে যদি আমরা লিখি তাহলে 1 মাইনাস 1/4 1/4 1 মাইনাস 7 এরকম ভাবে লিখতে 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 আমি যদি 1/3 মাইনাস 1/13 মাইনাস 1/16 লিখি এরকম শেষ পর্যন্ত চলে যাই, সব আস্তে আস্তে কাটাকুটি যাবে কাটাকুটি যাবে। তুমি পড়ে থাকবে কোনটা প্রথমের টার্মটা আর লাস্টের টার্মটা, তাহলে আলটিমেটলি এখানে 1/3 তো থাকবে। কেন 1/3 হলো, কারণ প্রত্যেকটা মাথার মধ্যে ক্যালকুলেশন করার জন্য 3 3 এক্সট্রা হচ্ছে, এই জন্য আমি ওই 3টাকে আউট করার জন্য আমি 1/3 দিয়ে গুণ করলাম। তাহলে এখন পড়ে রইল কি, এখন পড়ে রইল 1 মাইনাস 1/16। ক্লিয়ার? 1/3 তাহলে ক্যালকুলেশন করে দাঁড়াবে 15/16, 3 5 15, তাহলে 5/16 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। আর এই টাইপের অঙ্ক যখন দেখবে গ্যাপ কত 3 3 3 সেম করে আসছে, ডাইরেক্ট পরীক্ষার সময় এই টাইপের অঙ্ক 1/3 করবে আর কি প্রথমেরটা লিখবে 1, এই যে 1টা, আর এখানে লাস্টেরটা কি রয়েছে 1/16। এতটুকু পরীক্ষার সময় করতে হবে, ওটা বোঝালাম। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 1/3 15/16 5/16। একটি পরীক্ষায় 8 জন শিক্ষার্থীর গড় নম্বর 51, 9 জন শিক্ষার্থীর গড় নম্বর 80, 17 জন শিক্ষার্থীর গড় নম্বর কত? তাহলে 8 জনের গড় নম্বর 51, টোটাল কত 8 × 51, 9 জনের গড় নম্বর 68, টোটাল কত 9 × 68। তাহলে আলটিমেট কত জন 17 জনের গড় নম্বর কত আমাকে বের করতে বলেছে, এই হলো অঙ্ক। দেখো এইটাকে আমরা কি করব, সবগুলোকে কোন ক্যালকুলেশন করে 17 দিয়ে ভাগ করতে হবে। তারপর দেখো বিচ্ছিন্ন সহগ পদ্ধতি আমরা করে নেব, সেটা মানে কি একের দিকে একে ভাগ, একটাকে ভাগ করলে হবে না কিন্তু একেও ভাগ করতে হবে, এই পাশেরটাকে 4 17 68, তাহলে 3 8 24 আর 4 9 36, 6 4 10, 3 2 5 6, 60 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। এই ক্যালকুলেশনটাই আমি এইভাবে সহজভাবে করলাম। প্রথম কন্ডিশনে কি দেওয়া রয়েছে x ইকুয়াল টু 1/3 ইন্টু 1, তার মানে আমি এটাকে এইভাবে লিখে দিই x/y ইকুয়াল টু 1/3, y/z ইকুয়াল টু 1/2। একে আমি যদি সিম্পলিফিকেশন করি x ইজ টু y ইজ টু z, x ইজ টু y এর মান কত 1:3, তাহলে এই পাশে ফাঁকা রয়েছে আমি এখানে 3 বসাবো এটার জন্য। y ইজ টু z কত রয়েছে 1:2, তাহলে এই পাশে ফাঁকা, তার মানে এখানে 1 রয়েছে, এই 1 বসাবো, 1 একে 1, 3 একে 3, 3 2 6, তাহলে 1:3:6 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। একটি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 150 জন, মোট ছাত্রের সংখ্যা এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যার x% হলে মোট ছাত্রের সংখ্যা কত? টোটাল স্টুডেন্ট রয়েছে কত 150, তার মধ্যে ছাত্র রয়েছে কয়জন একজন, তাহলে একজন যদি বয় থাকে বাকিগুলো নিশ্চয়ই গার্ল থাকবে, তাহলে গার্লস রয়েছে 150 - x। এখন কন্ডিশনে আসো, এবং হচ্ছে মোট ছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রী x%, মোট ছাত্রীর সংখ্যা মোট ছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রী x%, মোট ছাত্রছাত্রী কত ছিল 150, তার x%, x/100। এখান থেকে আমি x এর মান বের করলে তাহলে কি পাবো গার্লস এর মান পাবো, তারপরে সেখান থেকে বয়ের মান বের করবো।
এটা ক্যালকুলেশন করে দাও, 0 0 3 5 15, 5 দোকানে 10, তাহলে 150 এই পাশে থাক, তাহলে x/2 মাইনাস 3x/2 প্লাস x, তাহলে ক্যালকুলেশন করলে এখানে দাঁড়াবে 150, 2 অক্ষে 2, 3 2 কত 5x/2, কাটাকাটি করলে হয় 30, x এর মান দাঁড়াবে আমাদের 60, তাহলে বয়েজ কতজন হলো 60, ক্লিয়ার। আর বয়েজ হলো 60 আর গার্লস হবে 90, 150 মানে 60। এখন কার মান বের করেছে, মোট ছাত্রের সংখ্যা কত, ছাত্রের সংখ্যা আমাদের কত 60 বের হলো, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। আর গার্ল বললে অ্যান্সার 90। একটি দ্রব্য 665 টাকায় বিক্রয় করলে 7% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 625 টাকা হলো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যে ক্রয় মূল্য আনতে হবে, তাহলে 100 উপরে 7% ক্ষতি মানে হবে 93। এবার কাটাকাটি করে দাও, 3 7 21, 7 9 63, 25 700 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। একটি পণ্যের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিলে 20% লাভ হয়, যদি ছাড় 20% হয় তবে তার লাভের হার কত? একটি দ্রব্যের আমি ধার্য মূল্য ধরে নিলাম 100, ছাড় দিলে কত 10%, ধার্য মূল্যের উপর ছাড় দিলে আমরা সেখানে পাই সেলিং প্রাইস, সেলিং প্রাইসটা হবে 90। এখন বলছে 20% লাভ হলো, তাহলে এখান থেকে আমি কস্ট প্রাইস বের করে নিতে পারি, তাহলে কস্ট প্রাইস কত হবে 90 ইনটু 100/120, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস আনতে গেলে 100 উপরে হয়, 20% লাভ, তাহলে 120 নিচে, 0 0 3 3 9, 3 4 12, 4 পজিশন 100, 3 পজিশন কত 75 হবে সিপি গেল। এটা ফার্স্ট কন্ডিশন। নেক্সট কন্ডিশনে আবার কি বলছে, যদি ছাড় 20% দেওয়া হয়, তার মানে নতুন এখন ছাড় দিলাম এখান থেকে আমরা আবার নিউ এসপি পেয়ে যাব, সেটা 100 থেকে 20% ছাড় দিলে নিউ এসপি হবে 80। এখন বলছে তার লাভের হার কত, মানে 75 80-র মধ্যে খেলা, তার মানে লাভ কত টাকা হলো 5 টাকা, আর লাভের হার আমরা ক্রয় মূল্যের উপরে বের করি ইনটু 100, 5 15 75, 5 20 100, 3, তাহলে 20/3%, মানে 6 সমস্ত 2/3%, 3 4 2 20, অপশন এ হবে সঠিক উত্তর। কিছু মূলধন সরল সুদের হারে 2 বছর ও 3 বছর যথাক্রমে 880 টাকা এবং 920 টাকা হয়ে পরিণত হলে মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে, সরল সুদের হারে কিন্তু বলেছে। তাহলে 3 বছরের ক্ষেত্রে সরল সুদে অ্যামাউন্টটা কত হয় 980, আর 2 বছরের ক্ষেত্রে সেই অ্যামাউন্টটা দাঁড়ায় হলো 880-তে। অ্যামাউন্ট মানে এখানে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট ইনক্লুডেড, এখান থেকে এই টাইপের মধ্যে ডিফারেন্স আমরা করে নেব। এর থেকে 2 বিয়োগ করলে কত হয় 1, এর থেকে বিয়োগ করলে 0 0, আর ওর থেকে 8 বিয়োগ করলে 4, 9 9 মিলে গেল, তাহলে 1 বছরের ইন্টারেস্ট 40। তারপরে তোমাকে কি করতে হবে দেখো, 3 বছরের অ্যামাউন্ট জানি আমরা 920 এবং 2 বছরের অ্যামাউন্ট জানি 880, যে কোনো তুমি আমরা জানি এখান থেকে কি পেলাম 1 বছরের ইন্টারেস্ট পেলাম, এখান থেকে তুমি যে কোনো একটা বের করো, 2 বছরে নয় 3 বছরে, 2 বছরে বের করে দিই, 2 বছরের ইন্টারেস্ট কত 40 দোকানে 80। আমরা 2 বছরের ক্ষেত্রে অ্যামাউন্ট পেলাম 880 আর 2 বছরের ইন্টারেস্ট পেলাম 80, তার মানে এখান থেকে প্রিন্সিপাল কত, তার মানে অ্যামাউন্ট থেকে ইন্টারেস্ট বের করে দেবো, সেটাই আমাদের প্রিন্সিপাল, তাহলে 880 - 80, তার মানে 800 হবে সঠিক উত্তর, অপশন ডি। কিছু মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ হয় এবং কত বছরে ওই মূলধন একই সুদের হারে 8 বছরে কি কত 8 বছরে কত কত বছরে 8 গুণ হবে, তা আমাকে বের করতে বলছে। কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, যদি কম্পাউন্ড ইন্টারেস্ট এরকম গুণ টাইপের অঙ্ক দেয় তখন তোমরা ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করবে, x/1/n1 y/1/n2। x মানে গুণ, কয় গুণ হয়েছে 2 গুণ, কত বছরের ক্ষেত্রে 4 বছরের ক্ষেত্রে, মানে 1/4, n1 মানে বছর, y মানে গুণ, তাহলে y মানে গুণ কত গুণ হয়েছে সেকেন্ড ক্লাসে 8 গুণ হয়েছে, কত বছরের ক্ষেত্রে সেটা দেওয়া নেই, সেটাই আমাকে বের করতে হবে। এই হলো অঙ্ক, যে প্রথমে যা রয়েছে তাই আমি লিখে রাখলাম, আর 8 কে আমরা কি লিখতে পারি 2 এর মাথার কিউব, তাহলে 2 এর মাথায় কিউব হলে 3 বসবে উপরে আর নিচে হবে 2, আর 2 2 বেশ সমান হয়ে গেল, আউট হয়ে গেল, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 1/4 is equal to 3/n2, তাহলে n2 equal to 3 4 12 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এ ও বি একসঙ্গে একটি কাজ 72 দিনে, বি ও সি একটি কাজ 120 দিনে, এ ও সি 90 দিনে করে, তবে তিনজনের কাজটি কত দিনে করবে? তাহলে এ আর বি একটি কাজ কত দিনে করে 72 দিনে, বি আর সি কাজটি করে হলো 120 দিনে,
আর এ আর সি কাজটি করে 90 দিনে। টোটাল ইউনিট কাজ এখান থেকে বের করে নিই, সেটা হবে 360। এখান থেকে আমি বলতে পারবো এ প্লাস বির এফিসিয়েন্সি কত, 360/72, তাহলে 5। একই রকম বি প্লাস সি হবে 3 আর এ প্লাস সি হবে 4। ক্লিয়ার? এখন বলছে তিনজনে একসঙ্গে করে টোটালটাকে অ্যাড করতে হবে। অ্যাড করলে দেখো সবগুলো দুটো দুটো করে আসবে, 2 a b c। এখানটাও আমি যোগ করে দিই এফিসিয়েন্সি গুলো, তাহলে কত হয়, 5 4 9 3 12। আমার কার দরকার, খালি এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি দরকার, কারণ এ প্লাস বি প্লাস সি একদিনে কত একসঙ্গে মিলে কাজ করলে কত দিনে শেষ হবে সেটাই আমাকে বের করতে হবে। এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি আমাকে বের করতে হবে। সবগুলি তো ডবল ডবল করে রয়েছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সির এফিসিয়েন্সি কত, 2 এর ভ্যালু ইকুয়াল টু কত, 12 ছিল, তার মানে 1 এর কত হবে 6। এটা হলো এফিসিয়েন্সি। এখন আমাকে বের করতে হবে টাইম কত, তার মানে টাইম ইকুয়াল টু আমরা কি জানি, টোটাল ইউনিট কাজ কত ছিল 360, তাকে আমরা ভাগ করব কত দিয়ে, 6 দিয়ে। যেহেতু টোটাল ইউনিট কাজকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে আমাদের টাইম বের হবে 60। অপশন সি। একটি চৌবাচ্চায় এ নল ভর্তি করে 5 ঘন্টায়, বি নল চৌবাচ্চা খালি করে 4 ঘন্টায়। তাই চৌবাচ্চাটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে, তাহলে এ নলটা কি করবে, ভর্তি করবে, 5 আওয়ার টাইম নেবে। বি নলটা খালি করবে, 4 ঘন্টা টাইম নেবে। একসঙ্গে কাজ করবে, তার মানে কি একটা ভর্তি করে একটা খালি করে, তার মানে কি বিয়োগ করতে হবে আমাকে। টোটাল কত, 20। টোটাল ইউনিট কাজ আমাদের দাঁড়ালো কত, 20। এখান থেকে এফিসিয়েন্সি বের করে নিই, 4 5 20, 4 5 20। তাহলে দুজন যদি একসঙ্গে কাজ করে টাইম কত লাগবে, তাহলে এ কি করে, খালি করে, এ কি করে, ভর্তি করে। 5 4 কত, প্লাস আর মাইনাস করে নিতে হবে, তার মানে কি বিয়োগ হবে, তাহলে 20। আর এফিসিয়েন্সি আলটিমেট কত 1, -5 প্লাস -1, তার মানে 20। আর মাইনাস হওয়ার অর্থ হলো কি, খালি করা, তাহলে 20 আওয়ার, মানে মধ্যে বিয়োগ করা। ডাইরেক্ট বিয়োগ করে দিতে পারো, এ বি বাই এ মাইনাস বি, 5 থেকে 4, অত কিছু করারই দরকার নেই। 20 240 মিটার দীর্ঘ বিশিষ্ট একটি ট্রেন তার বিপরীত দিকে 3 কিলোমিটার/আওয়ার বেগে ধাবিত একজন ব্যক্তিকে অতিক্রম করে 10 সেকেন্ডে, তবে ট্রেনের গতিবেগ তা নির্ণয় করতে বলেছে। তাহলে একটা ট্রেন যখন 240 মিটার দীর্ঘ একটি ট্রেন, আর একটি ট্রেন তার কি বিপরীত দিকে থাকা ধাবিত একজন ব্যক্তিকে অতিক্রম করে, রিলেটিভ যখন একই দিক বা বিপরীত দিক কনসেপ্ট উল্লেখ করা থাকবে তখন বুঝতে হবে তোমাকে রিলেটিভ ভেলোসিটির কেস। তাহলে একই দিকে গেলে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাদের বিয়োগ করতে হয় এবং বিপরীত দিকে গেলে যোগ করতে হয়। তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটি কত হবে, প্লাস করতে হবে, এটুকু বোঝা গেল। রিলেটিভ ভেলোসিটি এই ক্ষেত্রে ফর্মুলা হবে কি, ট্রেনের স্পিড প্লাস ম্যানের স্পিড। এখন তোমাকে দেখতে হবে কার কার মান দেওয়া রয়েছে, যে কোনো দেখো দুটোর মান দেওয়া রয়েছে, বাকি একটির মান আমি বের করবো। তাহলে 240 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেন বিপরীত দিকে 3 কিলোমিটার/আওয়ার বেগে ব্যক্তিকে অতিক্রম করে, ব্যক্তির গতিবেগ দেওয়া রয়েছে, তাহলে ম্যানের গতিবেগ 3। আমাকে বের করতে বলেছে ট্রেনের গতিবেগ, তার মানে রিলেটিভ ভেলোসিটিটা এখানে দেওয়া রয়েছে যে বিপরীত দিকে অতিক্রম করে, তাহলে এখান থেকে আমি এই যে 240 মিটার দৈর্ঘ্য ট্রেনটাকে বিপরীত দিকে অতিক্রম করে, আমরা এখান থেকে রিলেটিভ ভেলোসিটি বের করে নিতে হবে। 240 মিটার দৈর্ঘ্য ট্রেন কত সেকেন্ডে অতিক্রম করে, 10 সেকেন্ড। তাহলে এটাই হলো কি আসলে রিলেটিভ ভেলোসিটির বেগ। তাহলে 240 আর কত 10, উপরে ডিস্টেন্স আর নিচে দিলাম টাইম, তার মানে গতিবেগ বেরোলো। একক কি, মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এই এককটাকে আমি চেঞ্জ করে নেব, যেহেতু এখানে কিছু নাই, মানে এটাকে অ্যান্সার গুলো আসলে কিলোমিটার/আওয়ারে রয়েছে। তাহলে 24 মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারে আনতে গেলে 18/5 দিয়ে আমি গুণ করে দিলাম। ক্লিয়ার? তারপরে দেখো কার স্পিড দেওয়া রয়েছে, 3 কিলোমিটার বেগে ব্যক্তির স্পিড বসিয়ে দিয়েছি, আমি ট্রেনের স্পিড বের করব। তার মানে তাহলে এটা কি করে, গুণ করতে হবে, 4 সাথে কোনো বুদ্ধি নেই। 4 18 72, 72 এর 2, 4 18 72 এর 2, হাতের হলো 7, 8 দোকানে 36, 36 এর 7 43, 432, নিচে কত 5, এখানে রইলো টিএস প্লাস 3। উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি 10 আসবে, ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে কত হবে 862, আর নিচে হবে 10, 864 আর নিচে হবে 10, মানে 86.4 প্লাস 3। ঠিক আছে, তা 10 এর বেগ কত বিয়োগ করে নাও, তাহলে 83.4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 83.4, কারণ এই তিনটা ওই পাশে চলে গেল তাই বিয়োগ হলো। অপশন সি। একটি নৌকা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তার মানে ডাউন স্ট্রিমের বেগ দেওয়া রয়েছে, সেটা কত 18 কিলোমিটার যায় 4 ঘন্টায়।
18 4, তাই ছোট করে দেই 9/2, তার মানে 4.5 কিলোমিটার পার আওয়ার হলো ডাউন স্ট্রিমের বেগ। ক্লিয়ার। তারপর স্রোতের প্রতিকূলে আবার আগের অবস্থানে ফিরে আসে, প্রতিকূলে সেই ডিস্টেন্সটাই আবার অতিক্রম করে। তাহলে আপ স্ট্রিমের ক্ষেত্রে বেগ কত? 18 কিলোমিটার ডিস্টেন্স আর টাইম হলো 12। ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে আমাদের গতিবেগ 3 6 18, 6 দোকানে 12, তার মানে ক্যালকুলেশন করলে 1.5 কিলোমিটার পার আওয়ার। আমি কিসের স্পিড বের করে? স্রোতের বেগ। স্রোতের বেগ বের করার ফর্মুলা হলো ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। তাহলে 4.5 মাইনাস 1.5, তাহলে আলটিমেটলি হবে 3 আর নিচে হবে 2। ক্যালকুলেশন করলে 1.5 কিলোমিটার পার আওয়ার। অপশন বি। দুটি সংকর ধাতু এ বি তে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 এবং 7:11 রয়েছে। এ বি ধাতু দুটিকে সম পরিমাণে মেশালে ধাতুতে সোনা ও তামার অনুপাত কত হবে? তার মানে দুটো সংকর ধাতু রয়েছে, এটা হলো এ নম্বর আর একটা হলো বি নম্বর। প্রথমটাতে সোনা আর তামা অনুপাত, পরটাতে সোনা আর তামার অনুপাত দেওয়া রয়েছে। ফার্স্ট ক্ষেত্রে সোনা আর তামার অনুপাত 7:2 আর দ্বিতীয় ক্ষেত্রে 7:11। আমি ধরে নিলাম কি বলছে, দুটি সংকর ধাতুর সোনা তামার অনুপাত এত ধাতু দুটির সম পরিমাণে মিশ্রণ করা হয়েছে। আমি ধরলাম এখানে টোটাল মিক্সচার হলো 18 ইউনিট আর এখানে হলো 18 ইউনিট। অনেকে মনে পড়তো কেন তুমি 18 ইউনিট ধরলে? দেখো 7 2 কত 9, 11 7 18, 9 18 10 করে ধরে নিলে ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে প্রথম ক্ষেত্রে কত ইউনিট রয়েছে? 18 ইউনিট রয়েছে আর দ্বিতীয় ক্ষেত্রে কত ইউনিট? 18 ইউনিট। তাহলে এই 18 ইউনিটের মধ্যে কতটুক সোনা আছে কতটুক তামা আছে বের করে নিই। টোটাল কত? 7 আর 2 কত 9, 9 এর ভ্যালু কত? 18। তাহলে 1 এর ভ্যালু 2, 7 দোকানে 14। একই রকম ভাবে এটা কত হবে? 4 হবে। 11 7 18, তাহলে 18 এর ভ্যালু 18, তাহলে 1 এর ভ্যালু 1, 7 এর ভ্যালু 7 পেয়ে গেলাম। ক্লিয়ার। এখন কি মিক্সচার করতে বলছে, তাহলে সোনার সঙ্গে সোনা আমি যোগ করব, টিনের সঙ্গে টিন আমি যোগ করব। তাহলে 14 7 21 সোনা গেল আর টিন কত? 11 4 15, 3 7 21, 3 5 15। এটাই হলো আমাদের সোনা আর তামার অনুপাত মিক্সচারের পর 7:5। অপশন ডি। এ ও বি এর বয়সের অনুপাত 5:x। এর বয়স সি এর থেকে 18 বছর কম এবং 9 বছর পরে সি এর বয়স 37 বছর হয়। এ ও বি এর বয়সের পার্থক্য সি এর বয়সের সমান, তবে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এ আর বি দুজনে রয়েছে, তাদের বয়সে কিন্তু এটা অরিজিনাল নয়, অনুপাতটা দেওয়া রয়েছে 5:x, তার মানে 5/x। ক্লিয়ার। এটা কন্ডিশন থাক, পরে কাজে লাগবে। এর বয়স সি এর থেকে 18 বছর কম এবং 9 বছর পর সি এর বয়স হবে 47। 9 বছর পর সি এর বয়স হবে 47, 9 বছর পর ফিউচার। তাহলে সি এর প্রেজেন্ট এজ কত? 47 মাইনাস 9 হবে 38 গেল। তারপরে কি? এর বয়স সি এর থেকে 18 বছর কম, তাহলে এর প্রেজেন্ট এজ আমরা বের করে নিই এখান থেকে। সি এর থেকে 18 বছর কম, তাহলে 38 মাইনাস 18, তাহলে আলটিমেটলি দাঁড়াবে হলো 20 বছর এর বয়স। তাহলে এর বর্তমান বয়স পেলাম আর সি এরও বর্তমান বয়স পেলাম। তারপরে কি? এ ও বি এর বয়সের পার্থক্য সি এর সমান, তার মানে বি মাইনাস এ, মড দিয়ে দিলাম, প্লাস মাইনাস আসতে পারে এই জন্য মড, ইকুয়াল টু সি এর বয়সের সমান। ক্লিয়ার। এখন আমাদের দরকার কি? এইচ তো এক্স তো অনুপাত আকারে রয়েছে, এই আমাকে এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তার মানে এর বয়স আমাকে বের করতে হবে বর্তমান, আর বির বয়স বের করতে হবে। এর বয়স বের করে রয়েছে, আমার টার্গেট হলো বির বয়স বের করা। বির বয়স জানি না, এখান থেকে আমি বির বয়স বের করব। বি মাইনাস এর বয়স কত? এর বয়স হলো 20, বসিয়ে দাও, এটা হলো এর জায়গায় এর। আর সি এর বয়স 38, তাহলে বির বয়স হবে কত আমাদের? 20টা উঠে চলে গেল, তার মানে 58। ক্লিয়ার। বি এর বয়স আমরা জেনে গেলাম আর এর বয়সও আমরা জানি, এর বয়স হলো 20, মান বসিয়ে দিয়ে এখান থেকে এক্স এর মান বের করব। এর বর্তমান বয়স 20, বি হলো 58 আর এখানে 5, এটা এক্স। ক্লিয়ার। 4 5 20, তাহলে এক্স এর মান হবে আমাদের 58/4, 4 অক্ষে 4, 1 18, 4 4 16, 2 20, 4 5 20, 14.5 হবে, 5 হবে আমাদের সঠিক উত্তর। x ইকুয়াল টু 14.5। অপশন সি। পরেরটা একটা সিরিজের অঙ্ক, এই ক্যালকুলেশন গুলো কত বের হবে সেটাই আমাকে বের করতে হবে। কি দেওয়া রয়েছে?
101 প্লাস 102 প্লাস 103 প্লাস ডট 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 প্লাস 200। এখান থেকে আমি দেখো এটাকে সিম্পল ভাবে লিখতে পারি না, ভেঙে ভেঙে। দেখো এখান থেকে আমাকে এই যে 101 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলো যে রয়েছে সবগুলোর সাম আমাকে নির্ণয় করতে হবে, সংখ্যাগুলো পরপর রয়েছে। তাহলে এই সংখ্যাটাকে, এই সিরিজটাকে আমি একটুখানি এরকম আকারে লিখি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট, এই যে 100 পর্যন্ত লিখে দিলাম সাম, ক্লিয়ার। তারপরে প্লাস এই যে এই টার্মটা আমি তুলে দিই, 101 থেকে 200 পর্যন্ত, সবগুলো লিখবো না, কয়েকটা লিখবো, 101 102 প্লাস ডট 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 প্লাস 200। তাহলে এখানে আলটিমেটলি কত টার্ম পেলাম, 1 থেকে 200 পর্যন্ত। কিন্তু এখানে এক্সট্রা কোনটা লেখা হয়েছে, এই যে প্রথম টুক, তাহলে একে আমাকে কি করে দিতে হবে, আউট করতে হবে, বিয়োগ করে দিতে হবে। মানে ওভারঅল থেকে কিন্তু বিয়োগ করা হলো, মাইনাসটা এখানে দূরে নাও, তাহলে ভুল হবে না কেন। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 100। তাহলে আলটিমেটলি এখানে কার মান পাবো আমরা, 101 থেকে 200 পর্যন্ত সংখ্যার সামের মান পাবো। সবগুলো পরপর সংখ্যা, তার মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। সেই ফর্মুলাটা হলো n ইন্টু n প্লাস 1/2। এটা হলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা, প্রথম n সংখ্যক, নিচে সিকোয়েন্সে থাকবে। তাহলে 100 পর্যন্ত, তাহলে n এর মান 100, তাহলে 100, সরি এইভাবে না করে এইভাবে করি একবারে। 1 থেকে আমরা 200 পর্যন্ত বের করব, তার থেকে 100 কে বিয়োগ করে দেব। 1 থেকে 200 পর্যন্ত সাম কত হবে, তাহলে n এর মান কত, 200, n প্লাস 1, তাহলে 200 প্লাস 1 মানে 201, আর নিচে কত 2, এই যে ফর্মুলা অনুযায়ী, ক্লিয়ার। নেক্সট একটা কত, নেক্সটে কি হচ্ছে, বিয়োগ। 1 থেকে 100 পর্যন্ত এখন, তাহলে প্রথম 100টি সংখ্যার সমষ্টি লাগবে আমাদের, ফর্মুলা এইটাই। তাহলে n এর মান 100, n প্লাস 1 101, নিচে কত, ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন 100, এটা করলে 50। আলটিমেটলি 20100 মাইনাস 5 অক্ষে 5 050। এখন তোমাকে বিয়োগ করতে হবে, তাহলে কত রয়েছে, 201005050, বিয়োগ করে দাও, 0 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 1 1, সরি এটা 0 হবে, 10 থেকে 5 বিয়োগ করলে 5, 2 থেকে 1 বিয়োগ করলে 15050 হবে আমাদের কারেক্ট আনসার। 15050, অপশন সি। একটি শ্রেণীতে মোট শিক্ষার্থী 3/5 অংশের ছাত্রী এবং বাকিরা ছাত্র, যদি ছাত্রীর 2/9 অংশ এবং ছাত্রের 1/4 অংশ স্কুলে অনুপস্থিত থাকে, তবে শিক্ষার্থীর কত অংশ শিক্ষার্থী স্কুলে উপস্থিত ছিল। আমি একটা ধরে নিতে পারি, এখানে কি রয়েছে 4, এখানে কি রয়েছে 5, এটা কত 9। আমি একটা অ্যাজিউম করে 5 নং 45 দোকানে কত 90 কে আবার 4 যায় না, 100 ধরে নিলাম। আমি ধরলাম টোটাল স্টুডেন্ট হলো 100, ক্লিয়ার। তার মধ্যে কি মোট শিক্ষার্থী 3/5 অংশ ছাত্রী, তাহলে গার্লস, এটা 100 না তো 180, তাহলে কাটাকাটি যাবে, নিচে ফ্র্যাকশন আসবে না, তাহলে 180 তার 3/5, এটা হলো ছাত্রী গেল। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, 180 3/5, 5 দিয়ে 3 5 15, 3 30, 5 6 30, তাহলে 108। তাহলে 108 জন কি ছিল, ছাত্রী, বাকিরা ছাত্র, তার মানে এটা গার্লস বেরিয়ে গেল। এবার দেখি, এবং যদি ছাত্রীর 2/9 অংশ, একটি মোট শিক্ষার্থী 3/5 ছাত্রী এবং কি বাকিরা ছাত্র, আচ্ছা বয়সটা বের করে নিই, তাহলে বয়স কত হবে, 180 2/5 বা 180 থেকে 108 বিয়োগ করে দিলে হতো, 3 5 15, 3 30, 5 6 30, 36 দোকানে 72। তাহলে বয়স পেলাম আমরা কতজন, 72 জন ছিল, আর গার্ল ছিল 108 জন, ক্লিয়ার। তারপরে বলছে যদি ছাত্রীর 2/9 অংশ এবং ছাত্রের 1/4 অংশ অনুপস্থিত থাকে, তবে কতজন শতকরা উপস্থিত ছিল, তবে শিক্ষার্থীর কত অংশ উপস্থিত ছিল, উপস্থিত বের করতে বলেছে। ছাত্রীর 2/9 অংশ কি অনুপস্থিত, তাহলে 2/9 অংশ যদি অনুপস্থিত থাকে, তাহলে উপস্থিত কত ছিল, তাহলে 1 থেকে 2/9 বিয়োগ করে দাও, তাহলে 7/9 উপস্থিত ছিল। এখান থেকে প্রেজেন্টটা আমরা বের করে নিই, তাহলে 108 এর 7/9 হবে,
ক্লিয়ার। আর বয়সের ক্ষেত্রেও প্রেজেন্ট আমরা বের করে নিই, তাহলে 72 কতজন, 2/9 গেল, এটা হলো 1/4 অংশ, তার মানে 3/4 হবে। 4 18 72, 3 18 করলে হবে 54, ক্লিয়ার। 9 12 108, তাহলে 7 12 84। টোটাল উপস্থিত গার্লস আর বয়েজ মিলিয়ে কত হলো, এই দুটোকে যোগ করে নাও, তাহলে 4 4 8 8 5 13 138, ক্লিয়ার। টোটাল ছাত্র কত ছিল, 180 থেকে ফ্র্যাকশনে আমাকে আনতে বলেছে, এই তো ফ্র্যাকশনে নিয়ে আসলাম। এবার কাটাকাটি করে দাও, 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 90, এটা 2 দিয়ে কাটাকাটি, 6 দোকানে 12, 1 9 দোকানে 18, আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, তাহলে 30 আর উপরে হবে 23, 23/30 হবে আমাদের সঠিক উত্তর, অপশন। রাম তার সম্পত্তির 1/3 অংশ স্ত্রীকে দেয় এবং বাকি সম্পত্তি 3/5 অংশ কন্যাকে দেয় এবং সে তার বাকি অংশ পুত্রকে দেয়, যা পরিমাণ হলো 6400 টাকা। তবে সম্পত্তির মোট মূল্য কত? আমি সম্পত্তি টোটাল প্রপার্টি 15 ধরে নিলাম। কেন 15 ধরলাম, দেখো এই 3 আর 5 কি এলসিএম করে দিলাম, 3 5 15, তাহলে ক্যালকুলেশনে কি ফ্র্যাকশন আসবে না। ওয়াইফকে দেয় কত, 15 1/3, তার মানে 5 টাকা, ক্লিয়ার। তারপরে বাকি সম্পত্তি, তাহলে 15 5 তো চলে গেল, ওয়াইফকে দিয়ে দিল, বাকি রইলো আর কত, 10 ইউনিট, এবং বাকি সম্পত্তি 3/5 অংশ কন্যাকে দেয়, তাহলে 10 এর 3/5 কন্যা পাবে, 5 দোকানে 10, তাহলে কত ইউনিট পেল, 6 ইউনিট। আর বাকিটা দেয় পুত্রকে 6, টোটাল কত ছিল আমাদের 15, 6 5 11 চলে গেল, আর বাকি থাকলো 4 ইউনিট পুত্র, ক্লিয়ার। এই পুত্রের প্রাপ্য অর্থ হলো 6400, তাহলে আমি বলতে পারি এই 4 ভ্যালুই 6400, তাহলে 1 ভ্যালু হবে 1600, ক্লিয়ার। সম্পত্তির মোট মূল্য কত, তাহলে 15 ভ্যালু আমাকে বের করতে হবে, তাই না। টোটাল সম্পত্তির মূল্য কত, 6 15 90, 15 15 আর 9 কত 24, পাশে একটা দুটো শূন্য, তাহলে 24,000 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট কি বলেছে, অঞ্জলি 22,500 টাকা 2 বছরের জন্য বার্ষিক 6% সরল সুদের হারে ধার দেন এবং সেই দিনই সেই পুরো টাকাটি অশোককে কিছু সময়ের জন্য বার্ষিক একই চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেন, তবে অঞ্জলির কত লাভ বা ক্ষতি হলো। তাহলে অঞ্জলির কাছে টাকা ছিল 22500, সেই টাকাটা অঞ্জলি 2 বছরের জন্য 6% সরল সুদের হারে ধার দিল, ক্লিয়ার, এবং সেই দিনই সে পুরো টাকাটি অশোককে কিছু সময়ের জন্য একই চক্রবৃদ্ধি সুদের হারে ধার দিল। কিছু সময় মানে ওই সময়টা এখানে নিতে হবে। অঞ্জলি এত টাকা 2 বছরে বার্ষিক 6% সরল সুদের হারে ধার নিল, মানে কোনো একজন ব্যক্তির কাছে ধার নিয়ে নিল এত টাকা, এবং সেই আবার ধার নিয়ে সেই টাকাটা আবার তার এক বন্ধুর কাছে কি আবার সুদে কি ছেড়ে দিল, তখন সে তার বন্ধুর কাছে ছাড়লো কত, এই 2 বছরের হিসাবে হবে আর 6% হারে। এতে তার কতটা লাভ বা ক্ষতি হলো, বোঝা যাচ্ছে যে সে সিম্পল ইন্টারেস্টে ধার নিয়েছিল, সে সিম্পল ইন্টারেস্টে ধার নিয়ে আবার কম্পাউন্ড ইন্টারেস্টে ধার দিল, এর থেকে বোঝা যায় তার লাভ হলো, তার মানে অবশ্যই আমাদের অ্যান্সার লাভে আসবে, ক্লিয়ার। সেই লাভের মানটা কত সেটাই আমাকে বের করতে বলেছে। দেখো একটু যদি আমরা নজর রাখি, তবে 2 বছরের কেস আর একটা সিম্পল ইন্টারেস্ট একটা কম্পাউন্ড, আলটিমেটলি সিম্পল আর কম্পাউন্ডের যে ডিফারেন্সটা সেটাই এখানে বের করতে হবে, সেটাই তো আসলে কি লাভ হয়েছে, এটাই করতে হবে। ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার বাই 1 4টা শূন্য, এটা আসলে 2 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সের ফর্মুলা। ডিফারেন্সের মান কত সেটাই আমাকে বের করতে হলে, সেটাই আমার লাভ। পি এর মান হলো আমাদের 22500, আর স্কোয়ার মানে আমাদের দেওয়া রয়েছে 6 স্কোয়ার আমরা লিখতে পারি 36, আর নিচে বসবে 1 2 3 4, এইবার কাটাকাটি করে দাও, এটা কাটাকাটি গেল, 9 2 2 4 5 4 কত 9 দিয়ে কাটাকাটি, 9 5 5 দিয়ে করি, 4 5 20, 2 22, 5 5 25,
ক্লিয়ার? 5 20 100, আবার 4 দিয়ে 4 নং 36, 4 5 20, 5 নং 45। তাহলে ডি এর মান কত দাঁড়ালো? 9 নং 81। 81 হবে আমাদের সঠিক উত্তর। কিন্তু কি 81? তার গেইন হলো। অপশন সি। 4 বছর পূর্বে এ এবং বি এর গড় বয়স ছিল 18 বছর। বর্তমানে এ, বি ও সি এর গড় বয়স 24। তবে 4 বছর পর সি এর বয়স কত হবে? 4 বছর পূর্বে এ আর বি এর গড় ছিল 18 বছর, টোটাল কত? মানে 18 দোকানে 36, দুইজন, তাহলে 18 দোকানে 36 হলো টোটাল, কিন্তু 4 বছর পূর্বে ছিল এটা। বর্তমানে আনতে হলে দুজনকে 4 4 8 অ্যাড করে দিতে হবে। 36 আর 44 বছর। প্রেজেন্ট আমরা বের করে নিলাম দুজনের মধ্যে। ক্লিয়ার? এবার নেক্সট কি বলছে? এ বি সি এর গড় বয়স 24। তাহলে এ প্লাস বি প্লাস সি এর গড় বয়স যদি 24 হয়, তাহলে টোটাল বয়স কত? 3 24 72। তাহলে এ প্লাস বি প্লাস সি এর টোটাল বয়স আমরা জানি প্রেজেন্টলি 72, আর এ প্লাস বির প্রেজেন্ট বয়স টোটাল হলো 44। তাহলে বাকিটা তাহলে কার বয়স থাকবে? অবশ্যই সির বয়স। বিয়োগ করে দিতে হবে, বড়টাতে ছোটটা বিয়োগ করব। 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 8। 12 থেকে 4 বিয়োগ করলে 8, হাতে হলো 1, হাতে 5 বিয়োগ করলে 2, 28। ক্লিয়ার? তাহলে এই যে সি এর বয়স পেলাম সেটা হলো 28 বছর, কিন্তু কোশ্চেনে বলেছে 4 বছর পর সি এর বয়স কত? এটা আসলে সি এর প্রেজেন্ট এজ বলে এটা অ্যান্সার হতো, কিন্তু 4 বছর পরে বলেছে, তাহলে 28 এর সাথে 4 যোগ করে দাও, 32। অপশন বি। নেক্সট অঙ্ক কি বলেছে? 15% ছাড় পাবার পর একটি চেয়ারের বিক্রয় মূল্য 12,325 টাকা হয়। যদি চেয়ারের ক্রয় মূল্য ধার্য মূল্যের 50% হয়, তবে চেয়ারের ক্রয় মূল্য কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। 15% ছাড় দেওয়ার পর একটি চেয়ারের বিক্রয় মূল্য হয় এত। তার বিক্রয় মূল্য দেওয়া রয়েছে 1 2 3 2 5। এখান থেকে আমরা বিক্রয় মূল্য থেকে আগে মার্ক প্রাইসে নিয়ে আসি। তাহলে মার্ক প্রাইস কত হবে? 1 2 3 2 5। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমরা মার্ক প্রাইস মানে ধার্য মূল্যে আসি, তখন 100 টাকে উপরে দিতে হবে আর নিচে দিতে হবে 15% ছাড়, মানে 85 হবে নিচে। এবার তোমাকে কাটাকাটি করতে হবে। 5 20 100, 5 17 85, 17 দিয়ে একে কাটাকাটি করো। 6 17 102, 7 17 119, হাতের থাকবে 4, 4 আলো 42, তাহলে 17 দোকানে 34 8 85, 5 17 85। তাহলে আমাদের মার্ক প্রাইস বাড়ালো 725 ইন্টু 20, এত টাকা। এখন বলছে যদি চেয়ারের ক্রয় মূল্য ধার্য মূল্যের 50% হয়, তাহলে চেয়ারের ক্রয় মূল্য কত? মানে ক্রয় মূল্য বলেছে ধার্য মূল্যের 50%, ধার্য মূল্যের অর্ধেক, তার মানে এর অর্ধেক করলেই আমাদের অ্যান্সার। 725 ইন্টু 20 ইন্টু, তার মানে হবে 7250 হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। চঞ্চল তার গাড়ি 30 কিলোমিটার পার বেগে চলালে তার অফিস 5 মিনিট দেরিতে পৌঁছায় এবং 40 কিলোমিটার পার গতিবেগে চলালে সে 3 মিনিট আগে পৌঁছায়, তাই বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? তাহলে এখানে স্পিডের রিলেশন দেওয়া রয়েছে, স্পিড 1 স্পিড 2, যার গতিবেগের অনুপাত হলো 30 আর 40 বের করে নিলাম। এই ছোট করি তাহলে আমাদের দাঁড়াবে আলটিমেটলি 3:4। এটা স্পিডের রেশিও। আমরা জানি যখন ডিস্টেন্সটা ফিক্স থাকে তখন স্পিডের সঙ্গে টাইমের রেশিও হয় ব্যস্ত সম্পর্ক, তাই সেটা দাঁড়াবে 4:3। তারপরে দেখো সে প্রথম ক্ষেত্রে 5 মিনিট আগে পৌঁছায়, সেকেন্ড ক্ষেত্রে 5 মিনিট দেরিতে পৌঁছায়, পরের ক্ষেত্রে 3 মিনিট আগে পৌঁছায়। যখন এরকম বিপরীত সম্পর্ক থাকবে, মানে একই হলে আমরা বিয়োগ করতে হয়, তার বিপরীত হলে যোগ করতে হয়। আলটিমেটলি টোটাল কত মিনিট যায়? 5 আর 3 কত? 8 মিনিট। ক্লিয়ার? এই মিনিটটাকে আমরা এখন ঘন্টায় বানিয়ে নিই, তাহলে 60 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 4 দোকানে 8, 2 দিয়ে 30, আবার 2 দিয়ে দাও, 2 দোকানে 4 15। 2/15 ঘন্টা। এই যে 2/15 ঘন্টা আমরা পেলাম, সেটা আসলে কি? এই যে টাইমের গ্যাপ, গ্যাপটা কত হলো? তার মানে 1 এর ভ্যালু 2/15। আমরা এখন যে কোনো একটার মান বের করতে পারি, হয় 3 এর মান নয় কি 4 এর মান। আমরা 3 এর মানটা বের করে নাও। তাহলে 3 এর মান কত হবে? ইনটু 3, 3 5 15। তাহলে কত হলো? 2/5 ঘন্টা। এটা আমাদের ঘন্টা বের হলো। আমাদের দরকার কি বের করা? ডিস্টেন্স বের করা। ডিস্টেন্স মানে আমরা জানি স্পিড ইনটু টাইম। টাইম তো বের করে নিলাম, সেটা 2/5। আর স্পিড কত ছিল? কার সাহায্য নিয়ে বের করলাম? সেকেন্ড কন্ডিশন। তাই স্পিড কিন্তু ইনিশিয়ালটা নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। 40 আর দোকানে 16। অপশন বি।
400 ও 500 এর মধ্যে সংখ্যাগুলির যোগফল কত হবে যেগুলি 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে মিলবে এবং প্রত্যেক ক্ষেত্রে 5 অবশিষ্ট হবে। সবচেয়ে বেস্ট হয় কি 8, 12, 16 আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। সেটা দাঁড়ায় কত, 48। এবার আমরা কি করব, 400 আর 500 এর মধ্যে সংখ্যা খুঁজবো যে কি কি সংখ্যা রয়েছে যেগুলো কি 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 অবশিষ্ট পায়। এর জন্য আমাদের টেকনিক কি, 48 কে আমরা 1 দিয়ে গুণ করব, তার সঙ্গে 5 যোগ করব। তাহলে 48 কে 8 5 কত, 53। কিন্তু আমাকে আসতে হবে কার কার মধ্যে, 400 আর 500 এর মধ্যে। এই জন্য আমাকে রেঞ্জ আরো বাড়াতে হবে, এর 1 2 3 একটু বেশি সংখ্যা দিয়ে দেখি এইভাবে, যেহেতু 53 অনেক ছোট, অনেক বড় দেখতে হবে, তার মানে 48 কে আমি 8 দিয়ে গুণ করলাম, তাহলে তারপরে 5 একটু বেশি নিয়ে নিলাম একবারে, কারণ কি আমাদের 7 নেওয়া উচিত ছিল, কিন্তু একটু বুদ্ধি করে কাজ করতে হবে। 8 8 64 4, 8 8 64 4, 4 32 আর 6 38, 384। তার সঙ্গে যদি 5 যোগ করি হয় আমাদের 389। কিন্তু আমাদের আসতে হবে কি 400 পরে, তার মানে এক ঘর আমাকে বাড়াতে হবে আবার 9 + 5। তাহলে কত হয়, 8 নং 72 এর 2, 4 নং 36 আর 7 কত, 43। 8 নং 72 এর 2, 4 নং 36 43, তার সঙ্গে 5 যোগ, তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়ালো 437 গেল। এরপরে আমরা পরেরটা নিয়ে দেখি, যেহেতু আমাকে 400 আর 500 এর মধ্যে আনতে হবে, 480 + 5, তাহলে 485। 7 5 12 2, 8 3 11 কে 12, 4 4 8 কে 9। কেন আমি যোগ করলাম, কারণ কি এই দুটো সংখ্যা যোগ করতে হবে। আজ যদি তোমরা বলো পরেরটা নেব, পরেরটা নিলে পরে তাহলে কি হয়ে যাবে, 500 কে ক্রস করে যাবে, যে 48 ইন্টু যদি আমরা 11 নেই এবং তার সঙ্গে যদি 5 যোগ করি, যে সংখ্যাটা পাবো সেটা কি 500 কে ক্রস করে যাবে। তাহলে আমাদের কি 400 থেকে 500 এর মধ্যে নিতে হবে না, এই জন্য আমাদের কি অ্যান্সার হবে 437 আর 465, তারপর তাদের যোগ করতে বলছে। দুটি সংখ্যার অনুপাত 19:11, তবে একটি সংখ্যা অন্যটি থেকে 40 বেশি, তবে সংখ্যা দুটির যোগফল কত। তাই একটা থেকে আরেকটা বেশি, তার মানে কি ডিফারেন্স। তাহলে 19 এর থেকে 11 বিয়োগ করলে তাহলে কত হবে 8, 8 এর ভ্যালু 40, তাহলে 1 এর ভ্যালু তাহলে কত 5। তাহলে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে 19 আর 11 যোগ করে নাও, তাহলে 9 একে 10, 1 1 2 একে 3, মানে 30 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 1 এর ভ্যালু 5 হলে 30 এর ভ্যালু হবে 150। অপশন বি। একজন দোকানদার 14 টাকা 50 পয়সা প্রতি কেজি দরে 90 কেজি চিনির সঙ্গে 18 টাকা প্রতি কেজি দরে 110 কেজি মিশ্রিত করে এবং মিশ্রিত চিনি সে প্রতিটা কত টাকায় বিক্রয় করলে তার 16% লাভ হবে। তার মানে 14 টাকা 50 পয়সা কেজি দরে 90 কেজি চিনি কিনলেন, 90 কেজি ইন্টু 14.50, মানে টোটাল দামটা বের করে নিলাম। তারপরে আবার কি 18 টাকা পার কেজি দরে তিনি 110 কেজি কিনলেন, তারপরে এভারেজ করে দাও, মিক্সচার করে দিল, এভারেজ দাম কত হবে, মিশ্রিত করে কত টাকায় বিক্রি করবে। তাহলে দাম কত কেজি হলো 90, আর এখানে কত 110, তাহলে হবে 110 আর 90 200 কেজি। কেন আমি 200 দিয়ে ভাগ করলাম, যেহেতু প্রতি কেজির দাম বের করতে বলেছে, মিশ্রিত চিনি প্রতি কেজি প্রতি বলেছে, এই জন্য 200 দিয়ে ভাগ করতে হলো, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তারপরে 16% লাভ, 116/100, এটা তোমাকে এবার ক্যালকুলেশন করতে হবে। দেখো 14 সমস্ত এত রয়েছে, তাহলে এইখানে ঠিক কটা শূন্য রয়েছে, একটা শূন্য, এইখানের একটা শূন্য, এইখানের একটা শূন্য, আমরা আউট করে দাও। তাহলে উপরে কি দাঁড়াবে 90 ইন্টু 14.5 প্লাস, এটা গুণ করেই দিই, 8 11 88, হাতের হলো 8, 11 11 8 19, 198, আর নিচে কত 20 ইন্টু 116/100। 2 দিয়ে যদি কাটাকাটি করি, 5 দোকানে 10, 1 8 দোকানে 16, আর এখানে 10। এখন 90 কে 14.5 দিয়ে গুণ করতে হবে। 5 নং 45 এর 5, 5 নং 45 এর 5, হাতে হলো 4, 4 নং 36 আর 4 40, 9 আর 4 কত 13। 5 নং 45 এর 5, হাতে হলো 4, 4 নং 36 আর 4 40, হাতে 4 13। তাহলে কয় ঘর পর দশমিক রয়েছে, একটা শূন্য এখনো বাদ রয়েছে, এত, প্লাস 198 বাই একটা 1 1 2 3 1 2 3 ইন্টু 58। এখন যোগ করে দাও, তাহলে কত দাঁড়ায় 8 5 13, 8 5 13, 9 আর একে কত 10, 3 একে 4 একে 5, আর এখানে 1, এক ক্লিয়ার। তাহলে এত 0.180 গেল এত, তার মানে এখানে 0.0 ইন্টু 58
বাই 1000। একে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়াবে হলো 19053 সামথিং, নিচে কত 1000। তাহলে একে যদি এখন কটা শূন্য রয়েছে, 3টা শূন্য, তাই 3 দিয়ে ভাগ করতে হবে, তার মানে আমাদের আলটিমেটলি অ্যান্সার আসবে 19.05 সামথিং। অপশন বি। হরি এবং মোহন একটি কাজ যথাক্রমে 20 এবং 25 দিনে করে। কাজটি তারা দুজনে একসঙ্গে 10 দিন করার পর কাজে চলে গেল। বাকি কাজটি শ্যাম 3 দিনে শেষ করে, তবে শ্যাম একা সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করবে? তাহলে হরি কত দিনে করে? 20 দিনে। মোহন কত দিনে করে? 25 দিনে। ক্লিয়ার? এবং কাজটি তারা দুজনে একসঙ্গে 10 দিন করার পর কাজে চলে গেছে। টোটাল ইউনিট কাজটা আমরা এখান থেকে বের করে নিই। টোটাল ইউনিট কাজ হবে 20 আর 25 এর এলসিএম, সেটা কত 100, এটা 5, এটা কত 4। এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার দেখি কি বলেছে কোশ্চেনের মধ্যে। কাজটি তারা দুজনে একসঙ্গে 10 দিন করলো, তাহলে দুজনে মিলে করবে, তাহলে 5 4 কত 9 ইউনিট কাজ করলো দুজনে। কতদিন করলো? 10 দিন। তাহলে আলটিমেটলি কত ইউনিট কাজ হলো? সেটা হলো 90 ইউনিট কাজ হলো। তাহলে টোটাল ইউনিট কাজ ছিল আমাদের 100 ইউনিট, তার মধ্যে 90 ইউনিট হয়ে গেল, তাহলে রিমেনিং থাকলো হলো 10 ইউনিট। 100 মাইনাস 90, এই যে 10 ইউনিট কাজ, সেই বাকি কাজটা কে করবে? শ্যাম করবে। তাহলে 10 ইউনিট কাজটা শ্যাম করবে কত দিনে? 3 দিনে। কন্ডিশনের মধ্যে দেওয়া রয়েছে। এখান থেকে বের করতে যদি সম্পূর্ণ কাজটা শ্যাম করতো তাহলে কত সময় লাগবে? সম্পূর্ণ কাজ মানে 100 ইউনিট করতে হবে, তার মানে এই 10 কে আমাদের 100 ইউনিট জানতে হবে, তার মানে এখানে একটা শূন্য করে অ্যাড করে দাও, তাহলে 100 ইউনিট। এই পিছনে যদি একটা শূন্য অ্যাড করি, এখানেও একটা শূন্য করে দাও, তার মানে 30 ডে হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি। বস্তুচিহ্নিত স্থানে সঠিক বিকল্পটি কত হবে তা নির্ণয় করতে বলেছে। মানে সিম্পলিফিকেশন অঙ্ক। প্রথমে দেখো কি দেওয়া হচ্ছে, 850 এর 20%। 20% মানে আমরা জানি 1/5 প্লাস 300 এর 30%, 30/100। স্টারের জায়গায় আমি x ধরে নিলাম ক্যালকুলেশন সুবিধার জন্য, ইন্টু 3। এবার ক্যালকুলেশন করো। এই যে দুটো শূন্য আউট হয়ে গেল, তাহলে 5 দিয়ে এটা কাটাকাটি করে দাও, তাহলে 90 এখানে আমাদের দাঁড়ালো, প্লাস 3 3 9, একটা শূন্য 90 প্লাস ইকুয়াল টু 3x। তাহলে 3x ইকুয়াল টু 180, x ইকুয়াল টু হবে 3 6 60। 60 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি। আজকের ক্লাসে এই অঙ্কগুলি ছিল, আমরা প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে আলোচনা করলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাসগুলি দেখে হেল্পফুল হয়। তবে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।